Okay, today we are going to discuss about the ethical and social environment, right? Yes. So what do you understand by ethics and social environment or ethical and social environment? Do you have any idea about what is ethics? The rights and the wrongs of something. Which comes from morality of a person. Okay, then? So what could be the social impact? Sir, it would create a trust amongst the environment. Okay, then what would be the relationship between ethics and social environment? Sir, it would lead to CSR, corporate social responsibility, if it comes to social environment. Then it would be the what? It would create a trustful environment for corporate situations. Okay. Anyone else? Sir, both corporate plus the normal people or general people, they are helping toward the CSR. Okay, great. Okay, let's see what the slide says, okay? Individual ethics in organization. So first we will discuss about individual ethics. Then we can correlate it into the organizational perspective, from the organizational perspective. Come on. আচ্ছা তাহলে এথিক্স কি বলেন তো an individual's personal belief এতটুকুই আসে পার্সোনাল বিলিফ ইন্ডিভিজুয়ালস পার্সোনাল বিলিফ আমরা সবাই তো ইন্ডিভিজুয়াল তাই না আমাদের পার্সোনাল বিলিফ আছে এখন এই বিলিফটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে এটাকে মুভ করতে পারছি how could we move our personal belief from ethical point of view কেমন আচ্ছা আপনার যখন আপনার পার্সোনাল বিলিফ থাকে এখন মনে করেন যে এটা মাল্টি ডাইমেনশনাল হয় সেটা কেমন যখন আপনি ফ্যামিলির সাথে থাকেন when you are with your family and when you are with your friends আপনার ethical point of view কি একরকম থাকে বা আপনার পার্সোনাল বিলিফ towards your family and towards your friends কি একরকম থাকে No, sir. কেন ডিফার করে Because parents The environment, culture. do you do priority or something like that Yes, sir. Yeah, right. হতে পারে আচ্ছা তাহলে এখন প্রায়োরিটি থাকতেই পারে এদিকে ওদিকে থাকতেই পারে ইটস নরমাল কিন্তু কথা হচ্ছে যে এটা আসলে কতটুকু লিমিটেশনের মধ্যে আছে আপনি আপনার ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছেন বা ফ্যামিলি মেম্বারদের প্রতি যে প্রায়োরিটি সেন্স থেকে আপনি কথা বলছেন বা যেই সেন্স থেকে আপনি ওদেরকে দেখছেন বা যে পয়েন্ট থেকে ওদেরকে দেখছেন ফ্রেন্ডসদেরকে দেখতে পাচ্ছেন না বা আপনার রিলেটিভসদেরকে দেখতে পাচ্ছেন না বা অন্য কাউকে দেখতে পাচ্ছেন না সমাজে যারা বসবাস করছে এটা কেন কতটুকু লিমিটেশনের মধ্যে থাকতে হবে এটা হচ্ছে আপনার পার্সোনাল বিলিফ এখন যদি সেটা লিমিটেশনের বাইরে চলে যায় বা লিমিট ক্রস করে ধরেন আপনার এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকছে না আপনার সোসাইটির প্রতি বা সোশ্যাল পার্সনসের প্রতি আপনার থাকছে না পার্সোনাল বা যারা আছে অ্যাসোসিয়েট যারা আছে কিন্তু আপনার ফ্যামিলির প্রতি সেটা থাকছে সেক্ষেত্রে ঝামেলা হচ্ছে about whether a behavior, action or decision is right or wrong. তার মানে হচ্ছে যে আপনি পার্সোনাল বিলিফটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না how you control your personal belief towards your society এটা আপনি through your action, decision making or behavior মধ্য দিয়ে আপনি প্যারালাল করতে পারছেন না কোনোভাবে তখন সেটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে থাকে না বুঝতে পারছেন তখন কি হয়ে যায় আনএথিক্যাল প্র্যাকটিস হয়ে যায় স্যার এটা আনএথিক্যাল প্র্যাকটিস কিভাবে বলবো কারণ ইথিক্যাল বিষয়টা তো ওইরকমই যেটা হচ্ছে যে আমি না করলে কোনো সমস্যা নেই বাট আমি করলে সেটার দ্বারা সমাজ প্লাস আমি নিজে উপকৃত হব যদি আপনি কোনো কিছু না থাকে আপনার সোশ্যাল ইমপ্যাক্ট না থাকে তাহলে কোনো সমস্যা থাকছে না ধরেন আপনার সমাজে কন্ট্রিবিউট করার জন্য বা সোসাইটিতে কন্ট্রিবিউট করার জন্য এতটুকু স্কোপ আপনার হয়ে গেছে সেক্ষেত্রে বাট আমি করতে চাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে করতে না চাইলে সেটা এক বিষয় যখন করতেছেন তখন আর বিষয় স্যার করলে এখন যেমন আপনি এডুকেশনে আপনি শ্রম দিচ্ছেন এখন এডুকেশন যখন আপনি কোনো কিছু লিখছেন এটা আলটিমেটলি আপনার পজিটিভ ইকোনমি বলি আমরা এটাকে বলি হচ্ছে যে পজিটিভ ইকোনমি বলতে হচ্ছে লিটারেচার আপনি কন্ট্রিবিউট করছেন এখন আপনি লিটারেচার
জাস্ট আমি একটা एग्जांपल দিচ্ছি। আমরা যখন লেখালেখি করি, আমরা যখন রিসার্চ লিখি বা কোনো পেপার লিখি বা কোনো রাইটিংস লিখি, সেটা কোথায় যাচ্ছে? একাডেমিয়াতে যাচ্ছে। একাডেমিয়া মানে কি? রিসার্চে যাচ্ছে। পজিটিভ ইকোনমি বলে। এটা কি বলে? পজিটিভ ইকোনমি। এই পজিটিভ ইকোনমি থেকে যখনই আমরা কোনো কিছু ইনপুট দেই সিস্টেম কন্ডাক্ট করার জন্য, তখন এটাকে বলে নরমেটিভ ইকোনমি। কি বলে? নরমেটিভ ইকোনমি মানে কি? সিস্টেম। তাহলে এখন এই সিস্টেমটা কিভাবে চলবে? পজিটিভলি চলবে না নেগেটিভলি চলবে, নাকি ভালোভাবে চলবে নাকি খারাপভাবে চলবে, এটা ডিপেন্ড করে আপনি তার ভিতরে কি ইনপুটটা দিচ্ছেন। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটু ন্যারো করি, সেটা হচ্ছে যে এই যে এখানে আপনারা এখন আমার লেকচারটা বা আপনি এই স্লাইডের মধ্যে যেটা পড়ানো হচ্ছে বা যেটা আপনাদের আসলে দেওয়া হচ্ছে, এটা আপনারা কত সুন্দরভাবে সিগনিফিকেন্টলি নিতে পারছেন নাকি সিগনিফিকেন্টলি নিতে পারছেন না, এটার উপর ডিপেন্ড করে আপনাদের রেজাল্ট আউটপুট। সেম ওয়েতে আপনি সমাজকে কতটুকু ইনপুট দিচ্ছেন থ্রু ইয়োর অ্যাক্টিভিটিস, থ্রু ইয়োর পার্সোনাল বিলিভস। আপনার পরিবার কি আপনার সমাজের অংশ না? আপনার আত্মীয়স্বজন কি আপনার সমাজের অংশ না? তাহলে আপনি সমাজে একবার ডিরেক্টলি কন্ট্রিবিউট না করেও কিন্তু আপনি সমাজে ইনডিরেক্টলি কন্ট্রিবিউট করছেন। somehow you are involved to the society. Of course, you cannot neglect those things, right? আচ্ছা, you understand? First. না স্যার। আচ্ছা, বুঝাতে পারছি? তাহলে আপনার তিনটা জিনিসের মধ্য দিয়ে সোশ্যাল বা সমাজ ইমপ্যাক্ট হচ্ছে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। কি কি বলেন তো? বলেন। আপনি বলেন। ethical behavior, বিহেভিয়ার, অ্যাকশন, ঠিক আছে? ethical behavior, action, ডিসিশন মেকিং, decision making and শেষ। এই তিনটার মধ্য দিয়ে আপনার কি হচ্ছে? সোশ্যাল ইমপ্যাক্টটা হচ্ছে বা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি অ্যাক্টিভিটিসগুলো মেইনটেইন করতে পারছেন, সোসাইটিতে ইমপ্যাক্ট করছেন। এখন এই যে ইমপ্যাক্টের বিষয়টা খুব মজার বিষয় কিন্তু, হ্যাঁ, এই ইমপ্যাক্ট রাখার যে বিষয়টা, এটা আপনারা কিভাবে ডিফাইন করবেন বলুন? হাউ ডু ইউ ডিফাইন দ্য টার্ম ইমপ্যাক্ট? আপনারা আইপিএল খেলা দেখেন? এটা দেখেন না? আপনি দেখেন না? কেউ দেখেন না? আপনি দেখেন? মাঝে মাঝে দেখেন? বিপিএল, আইপিএল কেউ দেখেন না? আচ্ছা, দেখেন মাঝে মাঝে। আচ্ছা, ওখানে নিলাম হয়ে দেখছেন? নিলাম বিডি হয় না? হ্যাঁ, প্লেয়ার। আচ্ছা, ওখানে কোন প্লেয়ারের দাম সবচেয়ে বেশি থাকে? যে বিদেশিতে যে ইমপ্যাক্ট, যে impact বিগত বছর যার মধ্যে ইমপ্যাক্ট বেশি, তাই না? ইমপ্যাক্ট বিষয়টা কিন্তু অনেক এফেক্টিভ বিষয়। এখন ধরেন লাস্ট আইপিএল এ সবচেয়ে দাম বেশি ছিল কার বলেন তো? ওই যে স্টার নিচের স্টার, তারপর হচ্ছে প্যাট কামিজের করে 24 লাখ রুপি এবং হচ্ছে 16 লাখ রুপি আর সামথিং লাইক দিস। তো এত হাই, ওদের বেস্ট প্রাইস কত ছিল বলেন তো? 4 কোটি রুপি। 4 কোটি রুপি ছিল বেস্ট প্রাইস, কেনা হয়েছে 24 কোটি, আর যেটা করা হয়েছে কত? 16 কোটি। এদের মধ্যে ইমপ্যাক্টটা দেখছে কেন? এর আগে ওয়ার্ল্ড কাপ জিতছে, ওদের মধ্যে ওই ইমপ্যাক্টটা তৈরি হয়েছে। ইমপ্যাক্ট জিনিসটা হচ্ছে এই জিনিসটা, যেটা হচ্ছে যে আপনি এক্সপেক্ট করছেন না, আমি আপনার থেকে এক্সপেক্ট করছি হচ্ছে যে 20% মার্কস, ওকে, কথা আপনি পাইছেন কত? 30% মার্কস ফর এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আপনি ইমপ্যাক্টফুল। যদি আমি আপনার থেকে যতটুকু এক্সপেক্ট করছি আপনি ততটুকুই, এটাতে খুব একটা ইমপ্যাক্ট ক্যারি করেন অ্যাজ ইউজুয়াল। যখন আমি আপনার থেকে এক্সপেক্ট করছি যে আপনি খালি A+ পাবেন কিন্তু আপনি ক্যারিয়ার আহামরি কিছু করতে পারবেন, আপনি ওই শুধু মার্কস করার জন্যই বা গ্রেড বাড়ানোর জন্যই আপনার ইন্টেনশন, আপনার সোশ্যাল ইমপ্যাক্ট বা পরবর্তীতে যে পিএইচডি, মেইচডি, মাস্টার্স, বাইরে থেকে ফরেন ডিগ্রি, এগুলোতে কোনো ইন্টেনশন নেই। আমি ওইভাবে দেখি নেই, বেসড অন সিচুয়েশন। যদি ইউনিভার্সিটি স্কলার্স, ওকে ফাইন, কি আর করতে পারবে না, হ্যাঁ, এরকম। আফটার 10 ইয়ার্স যখন আমি দেখলাম যে আপনি আসলে পিএইচডি করে চলে আসছেন ইউএসএ থেকে, তাহলে কি হলো? আপনি একজন ইমপ্যাক্টফুল, কারণ আপনি ভিতরে জিনিসগুলো শুধুমাত্র পড়ার জন্য নিচ্ছেন বা পরীক্ষা পাশের জন্য নিচ্ছেন, বিষয়টা এটা না। আপনি ইউ ইমপ্লিমেন্টেড দোজ থিংস ইনটু ইয়োর পার্সোনাল লাইফ, পার্সোনাল বিলিভস। এটা কেন বলছি বারবার? এই পার্সোনাল বিলিভসটা এটা ইনডিরেক্টলি রিলেটেড টু দ্য ইমপ্যাক্ট। আপনার নিজের প্রতি নিজের কতটুকু বিশ্বাস আছে? আপনি যে চ্যাট জিপিটি দিয়ে ব্লা 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 করে পেপার রেডি করছেন, আপনি আপনার বিলিভ ছিল যে আপনি করতে পারবেন, কিছু একটা ইমপ্যাক্টফুল কিছু একটা করতে পারবেন। দ্যাটস আ ইউজ ফর হাইস্ট, দেন ইউ আর ইমপ্যাক্টফুল। বুঝতে পারছেন বিষয়টা? ইমপ্যাক্টফুল কেন বোঝাচ্ছি? আচ্ছা, তাহলে
এটা আপনার এখন বিহেভিয়ার কি বলি অর্গানাইজেশন পার্সপেক্টিভে যখন এটাকে আমরা কনভার্ট করব, আমরা খেলা নিলাম, ক্লাস নিলাম, সবকিছু নিলাম, এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পল হয়ে গেল। যখন when we correlate those things with the organization, তখন আমি কিভাবে এটাকে সিগনিফাই করব বলুন তো? behavior. Do I have the manner to deal with my employees or something like that? Action. What would be the action? This action would be impactful or not within the organization, isn't it? Yes, sir. How about the decision making? This is a crucial point from managerial perspective. Whatever you are doing, you have to make a decision at the end, right? You understand what I meant? তাহলে একজন আমরা তো সবসময় ম্যানেজারিয়াল পার্সপেক্টিভে চিন্তা করি, এই যে ইন্ডিভিজুয়াল এদিকে ইন্ডিভিজুয়ালটা কে? হি কুড বি আ ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার হতে পারে, তারপর হচ্ছে যে কি বলে অ্যাকাউন্টিং হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, বা মার্কেটিং ম্যানেজমেন্ট হতে পারে, হোয়াটএভার। এখন এই সে ভালো ডিসিশন মেক করতে পারছে কিনা, ওই ডিসিশনটা ওই কোম্পানির জন্য ইমপ্যাক্ট তৈরি করতে পারছে কিনা। এই ইমপ্যাক্টটা বারবার কেন বলতেছি, কারণ এই ইমপ্যাক্টটা আসলে মেইন জিনিস। আপনারা আপনাদের লাইফে এই যে সেলফ বিলিফটা বা পার্সোনাল বিলিফটা কতটুকু নিজেদের মধ্যে নিয়ে নিজেকে ইমপ্যাক্টফুল তৈরি করতে পারেন, এটা হচ্ছে মেইন জিনিস। থ্রু ইয়োর বিহেভিয়ার, অ্যাকশন, ডিসিশন। এবং এই ফাউন্ডেশনটা তৈরি করতে হবে এখন থেকে। দুটো জায়গা থেকে করা যায়, দুটো জায়গা থেকে। কোথায় বলুন তো? আচ্ছা আরেকটু খোলাসা করি, সেটা হচ্ছে কি বিহেভিয়ারের বিষয়টা খুব মেজর একটা বিষয়। দেখেন এখানে মার্কিং করা আছে, আপনার বিহেভিয়ার যদি ঠিক না থাকে আপনার অ্যাকশনে গলত আসবে, আপনার অ্যাকশন যদি ঠিক না থাকে আপনার ডিসিশন মেকিং বরবাদ হয়ে যাবে, তাই না? বিষয়টা তাহলে বিহেভিয়ার ইজ দ্য মেইন পয়েন্ট, কি পয়েন্ট, হ্যাঁ, ইন দ্য সিরিয়াল। ওকে, তাহলে এই বিহেভিয়ারটা আসে কোথা থেকে বল? সেলফ বিলিভ ফ্রম ইওর ফ্যামিলি। Oh my God, from your family. You will be a father later on, right? তাহলে আমাকে বুঝতে হবে যে আমি আমার ফ্যামিলি থেকে সঠিক শিক্ষাটা নিতে পারছি না, আমার বাবা মা থেকে বা ওরা আমাকে যেটা শিখেছে, বা আমার সমাজ, এই যে আবার বলতেছি সমাজ চলে আসছে, সোসাইটি, সোসাইটি কোনো কথা লেখা আছে? আচ্ছা, হোয়াটএভার, সোশ্যাল ইমপ্যাক্ট আছে তো? হ্যাঁ, সোশ্যাল নর্মস, এথিক্যাল বিহেভিয়ার এন্ড আনএথিক্যাল বিহেভিয়ারের জায়গায় সোশ্যাল। আচ্ছা, এই যে হ্যাঁ আমাদের টপিক তো এটা, তাই না? সোশ্যাল নর্ম, আমি সেটাই বুঝতেছিলাম। সমাজ থেকে আমরা শিখি, সমাজ থেকে বা সোসাইটি থেকে আমরা যেটা লার্ন করতেছি, এই শিক্ষাটা, এই জিনিসটা যখন আমরা আমাদের ফ্যামিলি, যখন আমরা যে ফ্ল্যাটে থাকি বা আমাদের যে ফ্যামিলির সাথে বসবাস করি, ফ্যামিলির লোকজন, আমি যদি ডিরেক্টলি ইনভলভ নাও থাকি, আমার ফ্যামিলির লোকজন তো ওর সাথে ইনভলভ, তার মানে ওই ম্যানারের যে বিষয়টা, ম্যানারিজম যে বিষয়টা, এগুলো কিন্তু সমাজ থেকে আপনার বাবা মার মধ্যে ঢুকবে, আবার আপনার বাবা মা থেকে আপনার মধ্যে ইম্প্যাক্টেড হবে। এখন এখানে বিষয়, সমাজে ভালো কিছু হইতে পারে, খারাপ কিছু হইতে পারে। এখন এই দুইটা জায়গাকে এক করলে হবে না। এখান থেকে আমার যেটা ভালো এটা আমাকে নিয়ে এসে ফ্যামিলিতে দিতে হবে, ইনপুট দিতে হবে, তাই আমি খারাপ দিয়ে দিই, তাই না? We have to have the capability to distinguish both things, what is good and what is bad, right? আচ্ছা, right or wrong। তাহলে এই বিষয়টা হচ্ছে যে ফ্যামিলি থেকে শিক্ষা। আচ্ছা, এরপরে যখন আপনি ফ্যামিলি থেকে শিখছেন, আপনার বিহেভিয়ার ওকে আছে, তারপর আপনাকে আসতেছে আপনি ইনস্টিটিউশনাল বিহেভিয়ার নেওয়ার জন্য। এখন এখানে এসে ধরেন আমি আপনাদের টিচার, তাই না? ফর এক্সাম্পল, হয়তো আমি কম এজের হতে পারি, হোয়াটএভার, দেখতে হয়তো আমাকে ইয়াং লাগতে পারে, বাট আই হোল্ড আ পিএইচডি, রাইট? আচ্ছা, হোয়াটএভার, তার মানে আমার বয়স তো কম না, দেখতে হয়তো ইয়াং লাগতে পারে, হোয়াটএভার। আচ্ছা, এখন কথা কেউ, আমি শুনছি এখানে কোনো এক্সাম হলে বা কোনো জায়গায় ইনসিডেন্ট করছে, স্টুডেন্ট টিচার ইনসিডেন্ট করছে। তাহলে এখন যে স্টুডেন্ট টিচারের সাথে কোনোভাবে খারাপ বিহেভ করে ফেলে, গুড ম্যানার শো করতে পারে নাই, তাহলে বুঝতে হবে ওই স্টুডেন্ট, শুনতে পাচ্ছেন? বুঝতে হবে ওই স্টুডেন্ট কি তার ফ্যামিলি থেকে শিক্ষাটা নিয়ে আসে নাই, হাউ টু ডিল উইথ টিচার। বুঝতে পারছেন? তার অ্যাকশন সমস্যা, বিহেভিয়ার সমস্যা মানে তার অ্যাকশন সমস্যা। তার মানে তার সাথে টিচার সাথে লাগছে কেন বা কন্ট্রাডিক্টেড হয়েছে কেন? কারণ তার অ্যাকশনটা রং ছিল, চিটিং করছিল, ফর এক্সাম্পল চিটিং করছিল। তারপর যে টিচার তাকে কিছু বলছে,
তারা সে নিতে পারে নাই দিছে। তার মানে বুঝতে পারছেন বিহেভিয়ার এবং অ্যাকশনের সাথে কিভাবে তাহলে তার অ্যাকশন যখন রং ছিল বিহেভিয়ার চেঞ্জ হয়েছে এবং তার ডিসিশন মেকিং টিচার সাথে সে খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহার করবে ডিসিশন মেকিং এ তার প্রবলেম হয়ে গেছে। বাট স্যার আমার একটা পরে হয়তো সে রিয়েলাইজ করতে পারছে যে দিস শুড নট বি হ্যাপেন বাট হ্যাপেন। বাট স্যার আমার একটা পার্সোনাল অপিনিয়ন ছিল স্যার। হ্যাঁ, sure. স্যার আমিও স্যার কম বেশি স্যার রিসার্চ করি, বাট আমি বিশেষ করে আমার জন্য আমি নিজে রিসার্চ করি যে স্যার ফর এক্সাম্পল আমি আপনাকে হয়তো বলেছিলাম যে আমি আমার নিজের ক্ষেত্রে অনেক SWOT অ্যানালাইসিস করি। অ্যান্ড স্যার অনেক ক্ষেত্রে স্যার রিসার্চ করার পর দেখা যায় যে স্যার প্যারেন্টসদের বিহেভিয়ার যে একটা ভালো বিহেভিয়ার যে চিলড্রেনদের উপর এফেক্ট করবে তাও কিন্তু না। অনেক প্যারেন্টসরা হয়তো ভালো করে থাকে বাট চিলড্রেনদের নিজস্ব একটা আলাদা ইন্টেনশন থাকে সেটা খাওয়াবো, বাট ওগুলো দিয়েও তো স্যার একটা এই যে গুড পয়েন্ট ভালো পয়েন্ট বলছে যে বল না আলেমের ঘর থেকেও জানে বের হয় তাই না? হ্যাঁ বিষয়টা কোন জায়গায় এখানে পুরাই ফ্যামিলির গ্যাপটা কোন জায়গায় যে আমিও কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে মোটামুটি বড় হয়ে এই পর্যায়ে আসছি বা মনে করেন যে আমি আপনাদের মতোই মানে আমি এমন না যে খুব টপ ক্লাস ফ্যামিলি থেকে এটা করলাম বিষয়টা হ্যাঁ। আচ্ছা সেক্ষেত্রে আমার জার্নিটা কেমন ছিল ফ্যামিলি খুব ভালো করে চাইছে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হই এটা হই ছোটবেলা থেকে সবকিছু ওকে। যখন দেখতেছে আমি ইমপ্রুভ করতে পারছি না হ্যাঁ পারছি না ছাড় দিছে ওকে বাইরে আমি মিশতেছি। এখন আমি যে বাইরে মিশতেছি যাদের সাথে মিশতেছি বা স্কুলে কলেজে যেখানে যাচ্ছি আপনাদের সাথে আসছি বা আপনারা যাচ্ছেন না ফ্রেন্ড সার্কেলে মিশতেছেন ফ্যামিলি কিন্তু অবজার্ভ করবে। কারণ ফ্যামিলি যদি ওই জায়গায় যদি আমাকে ছাড় দিত তাহলে আমি আর এই জায়গায় আসতাম না। ফ্যামিলি সবসময় খোঁজখবর রাখছে এবং কাউন্সিলিং এর মধ্যে রাখছে আমাকে। হয়তো খারাপ হচ্ছে খারাপ হলেও ওটা ওইভাবে ওই অ্যাকশনে যায়নি মাইন্ড লাগালে বা এটা না করে বরং কাউন্সিলিং করছে। এখন এই কাউন্সিলিংটা আপনি ওই পার্সোনাল বিলিফ এখন শুনেন আমি বলি এখানে 20 জন স্টুডেন্ট সবাই যে একবারে ফ্যামিলি ভালো শিক্ষা দিলেও সবাই যে ওটাকে কোপ আপ করে নিয়ে বা নিজেকে অ্যাডপ্ট করে নিয়ে একবারে সব লেভেলে সে অ্যাক্টিভলি কাজে লাগাতে পারবে এরকম না। তার মানে এখানে যদি 20% স্টুডেন্টের মধ্যে যদি সে যদি পার্সোনাল বিলিফ নিয়ে যদি ইমপ্যাক্টটা তার মধ্যে তৈরি করতে পারে দেন হি উইল বি সাকসেসফুল। শিক্ষাটা তো এখানে এই যে আমি যে আপনাদেরকে এখন দিচ্ছি কারণ এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন আছে হ্যাঁ অলমোস্ট 15 যে 15 জনকে ইনস্টিটিউশন উচিত ফ্যামিলি থেকে দিছে ইনস্টিটিউশন উচিত হচ্ছে যে আপনাদেরকে এমন কিছু প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করা যাতে করে এটা আপনার ভিতরে একটা ইমপ্যাক্ট তৈরি করতে পারে which can impact your personal belief as well. তাহলে হচ্ছে যদি আপনি ওই ফ্যামিলি শিক্ষা এবং এই শিক্ষা ইনস্টিটিউশনাল এডুকেশন যদি আপনি দুইটাকে কোরিলেট করে নিজের মধ্যে নিতে পারেন দেন ইউ উইল বি সাকসেসফুল। যদি নিতে না পারেন শেষ কথা। এখন আপনার বিহেভিয়ার সমস্যা থাকতেই পারে আপনার ম্যানারের সমস্যা থাকতেই পারে আপনার ডিসিশন মেকিং থাকতেই পারে কিন্তু স্টিল ইউ হ্যাভ টাইম টু চেঞ্জ ইয়োরসেলফ। স্টিল ইউ হ্যাভ টাইম। বুঝতে পারছেন বিষয়টা সেরকম তাহলে ক্লিয়ার কিনা? এখন আপনি এই বিহেভিয়ার অ্যাকশন ডিসিশন মেকিং আপনি যদি শুরু করবেন কোথা থেকে প্র্যাকটিসটা মানে আমি ধরুন আজকে থেকে আমরা প্রমিস করলাম যে ঠিক আছে আমরা আজকে থেকে এই প্র্যাকটিসটা শুরু করব দেখি এটা পার্সোনাল বিলিফে ইমপ্যাক্ট কতটুকু করাতে পারি নিজেকে। দেখবেন আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে আপনার সাথে বাবার সম্পর্ক ভালো হচ্ছে আপনার সাথে আপনার ভাই বোনের সম্পর্ক আপনার ছেলে মেয়ের সম্পর্ক ভালো হয়ে গেছে যে আমি কতটুকু নিজেকে টলারেট করবো কতটুকু কম্প্রোমাইজ করবো কতটুকু স্যাক্রিফাইস করবো এই বিষয়টা যখন হয়ে যাবে আপনার মধ্যে ইমপ্যাক্ট ফ্যামিলি মানে ফ্রম ইয়োর ফ্যামিলি আপনার ইমপ্যাক্টফুল হয়ে গেছে। দেন আপনি এই ইমপ্যাক্টটা কাজে লাগান ক্লাসে আসেন বা আপনি যদি জবে যান ওখানে এবার আপনি কাজে লাগান যে আমি এই বিষয়টা আমার এই পার্সোনাল বিলিফ আমার এই ইমপ্যাক্ট আমি ওখানে দেখি একটু অ্যাপ্লাই করে দেখি। বুঝতে পারছেন পিটার? যদি ওখানে আপনি সাকসেসফুল হন তাহলে বুঝতে হবে যে আপনি এখন যদি কোনো বড় অর্গানাইজেশনে যান কোনো ম্যানেজারিয়াল রোল প্লে করেন দেন ইউ ক্যান প্লে দিস থিংস উইথ ইয়োর টপ লেভেল এন্ড সাবঅর্ডিনেটস অ্যাজ ওয়েল। গট দ্য পয়েন্ট? বুঝতে পারছেন ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে আমরা এটা প্র্যাকটিস করতেই পারি কেমন? এখন এথিক্যাল বিহেভিয়ার কি বলছে? এথিক্যাল বিহেভিয়ার কি কনফর্মস টু জেনারেলি অ্যাকসেপ্টেড সোশ্যাল নর্মস। এই দেখছেন চলে আসছে। এগুলা শুধুমাত্র আপনাদেরকে মুখস্থ করার জন্য থিওরি বা পরীক্ষা পাওয়ার জন্য থিওরি না, এটা কিন্তু খুব হাইপোথেটিক্যালি অ্যাকসেপ্টেড হয়ে এই বিষয়গুলো কিন্তু তৈরি হয়েছে। তার মানে যতক্ষণ as long as you are adapting social norms onto yourself you will be successful. You will have or you can develop your individualities or personal beliefs. So social আপনি বলেন সোশ্যালি যদি আমি কোনো কাজ না করি কোনো অ্যাক্টিভিটি আমি নাও করি
তাহলে আমি কিভাবে ইমপ্যাক্ট করব? দেখছেন সোশ্যাল নর্মস অবশ্যই থাকে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি যখন আমি তো সোশ্যাল, আমি তো বাড়িতে ধরুন ঢাকায় থাকি, আচ্ছা আমি ফেনী যাই, আমার বাসা ফেনীতে, হ্যাঁ, বা কারোর মতো নরসিংদী কোনো কথা হতে পারে, যে ওখানে তো আমি যাই, ঘরে ফ্যামিলিকে সময় দিচ্ছি, বাচ্চা কাচ্চাকে সময় দিচ্ছি, এরপর আবার আমার যখন জব শুরু হচ্ছে বা ক্লাসে যখন চলে আসতেছি, তখন তো আসলে মিশতেছি না, আমি কি ইমপ্যাক্ট করবো? তখন ওই সময় চিন্তা করা দরকার কি, আমি যাদের সাথে মিশি তাদের কথা চিন্তা করি। দিস রং, অ্যাবসলিউটলি রং। ওই যে আপনি যে আধা ঘন্টা 1 ঘন্টা বা একদিন 2 দিন যে ফ্যামিলির সাথে কথা বলতেছেন, যে সময়টা দিচ্ছেন, আপনার ওই কথাগুলো, ওই সেন্সগুলোই একটা ভাইব তৈরি করতেছে যাদের সাথে কথা বলতেছেন, আর তাদের মাধ্যমে কিন্তু ওই বিষয়টা, ওই লেভেলটা কিন্তু আবার সমাজে চলে যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারি। একটা এক্সাম্পল দিয়ে স্লাইডটা শেষ করছি। সেটা হচ্ছে ধরেন আপনার বাবা একজন স্কুলের টিচার, প্রাইমারি স্কুল টিচার। শিওর, আপনার বাবা একজন প্রাইমারি স্কুল টিচার। আসলে অনেকে তো আমাকে পাওয়া থাকতে পারে, আমরা প্রেস্টিজিয়াস জব। আমরা কিন্তু ইউনিভার্সিটি লেভেলের টিচার থেকে প্রাইমারি স্কুল টিচারকে কিন্তু বেশি সম্মান করতে হয় না, ছোট থেকে ভক্তি শ্রদ্ধায় কাজ করে। তো ইভেন আমি নিজেও আমার ইউনিভার্সিটি লেভেলের টিচার থেকে অত বেশি গুরুত্ব দেই না, মানে যতটুকু দেওয়া দরকার অবশ্যই দিতে হবে প্রফেশনাল। কিন্তু ওদেরকে দেখলে মনে হয় যে মানে ইসলাম তো যে 5 ওয়াক্ত সালাম করা যায় না এখন, তো আমরা এক সময় দেখলে মনে হয় 5 ওয়াক্ত সালাম করে ফেলবো, এরকম বিষয়টা হইতো, হ্যাঁ, কিন্তু এখন হয় না। তো এই বিষয়টা কিন্তু ভক্তিটা আসে। এখন এই স্কুল টিচাররা কিন্তু ইউনিভার্সিটি টিচাররা কিন্তু গায়ে হাত তুলে না। আমি যদি গায়ে হাত তুলে আপনার সবাই আমার নেই কথা না, মানে দিস ইজ হাউ ইট গোস, রাইট? পাবলিকে হয়, প্রাইভেট ইউনিভার্সিটিতে হয় না। পাবলিক হয় না, কি হবে? পাবলিক হইলে পাবলিকের স্টুডেন্ট সবগুলো রাজনীতি করবে, যায় ইয়াতে খালে ফলাই দিবে। আচ্ছা শোনেন, সেটা বড়, আবার টিচারও অনেক বড় বড় আছে জড়িত ওখানে, হ্যাঁ, কিছু বলে অন্য পুলিশ চলে এসে ওটা সমস্যা নেই, প্রাইভেটে তো মেকানিজম মানুষ আরো নেই। এখন আমাদের এইখানে কি হয়, আমরা এই লেভেলটা হচ্ছে একটা প্রফেশনাল লেভেল, এটা হচ্ছে একটা কর্পোরেট লেভেল, অর্গানাইজেশনাল লেভেল। এখান থেকে আপনি যেটা শিখছেন এটা অর্গানাইজেশন আপনার অ্যাপ্লাই করছে, আপনার ক্যারিয়ার পড়াশোনা। আর ওইটা স্কুল লাইফে কি হচ্ছে, কি পড়ালেখা হচ্ছে লাইফকে কিভাবে আপনি মানে গঠন করতে পারবেন, বা নিজে কিভাবে আসলে এডুকেটেড বলতে যে বিষয়টা, এডুকেটেড আমি শিক্ষা নিচ্ছি, শিক্ষিত এই টাইটেলটা লাগানোর জন্য। এখন আপনি কর্পোরেট লেভেলে জব না করলে আপনি শিক্ষিত। কর্পোরেট লেভেলে জব করার মানে হচ্ছে যে আপনি এটা অন্য ধরনের শিক্ষা। আর যেটা হচ্ছে যে আমি সমাজে শুধু নিজেকে শিক্ষিত বলে দাবি করা, সেটা হচ্ছে আরেক জিনিস। নর্মালি অনার্স মাস্টার্স বা বিএ পাস করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই স্কুল টিচাররা মারে কিন্তু প্রচুর, এমন মারতে হচ্ছে, টেবিলের মধ্যে মাথা ঢুকে পিছন থেকে মনে হয় 2টা বেদ দিয়ে আমার মনে আমি হয়েছি এক সময়, এটার জন্য মনে আছে। তো এখন এই টিচারগুলা মানে অনেস্টলি স্পিকিং ম্যানারের অনেক সমস্যা আছে, মানে ওরা যে সম্মানটা পায় যে সেই লেভেলে একবার তৃণমূল থেকে বা একবারে মানে লো লেভেল থেকে খুব ভালো সম্মান পায়। এরা যে হেডমাস্টার যদি হয়, মাই গুডনেস, হেডমাস্টার যদি হয়, এটা যেখান থেকে যাচ্ছে যেই যাচ্ছে, আর কোনোভাবে তাকে যে স্যার থেকে যদি ভাইয়া ডাকা হয়, তার কোনো ফ্যামিলির মানে কোনো স্টুডেন্টের গার্জিয়ান, মাই গুডনেস, উদ্ধার করে দেবে 14 গোষ্ঠী মনে করেন যে, হ্যাঁ। এখন মনে করেন ওই হেডমাস্টার তার ঘরে যে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে, তার অ্যাম্বিশন কিন্তু অনেক বড়, আমি হেডমাস্টার হয়েছি, আমার ছেলে ইউনিভার্সিটি টিচার। এখন ইউনিভার্সিটিতে তো সে তো কখনো আসতে পারে ওই টিচার, সেটা আমরা এমকম বিকম করে এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। ওই লেভেলে মানে অর্গানাইজেশনাল লেভেলের বা একটা কর্পোরেট লেভেলের পড়াশোনা যে কখনো পায়নি, এই ম্যানটা পায়নি, এটা তার দোষ না। আচ্ছা, এখন যখন তার ছেলে এই লেভেলটা পাস করে যখন ঘরে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, ঘরে যখন সে দেখতেছি আমার আব্বার ব্যবহার, আমার আব্বা একজন টিচার, সম্মানিত মানুষ, তার ব্যবহার আর আমার ইউনিভার্সিটি টিচারের ব্যবহার, প্রফেসরের ব্যবহার তো একরকম লাগছে না। এখানে সমস্যা কি, এই যে গ্যাপ, বুঝেন? আমরা যখন রিসার্চ করি, রিসার্চ আমরা কি করি, ব্রিজিং দ্য গ্যাপ, অথবা ব্রিজিং প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল ইন্টিগ্রেশন অফ সামথিং লাইক দ্যাট, রাইট? থিওরিটিক্যাল গ্যাপ, হ্যাঁ, এই বিষয়টা করি। এখন সে দেখতে পাচ্ছে যে বাসায় আর বাইরে এক না, ওই লেভেলটা এক না, তখন ওই এই গ্যাপটা ব্রিজ করে, বুঝতে পারছো? তাহলে ইমপ্যাক্টটা তাহলে ও সমাজে মিশতে হচ্ছে না। সে যখন তার অ্যাটিটিউডের মাধ্যমে, তার কাউন্সিলিং এর মাধ্যমে সে যদি তার বাবার অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলতে পারে, বুঝতেছেন সমাজ কিভাবে ইমপ্যাক্টেড হচ্ছে? বুঝতে পারছো?
আবার ওই সমাজে এমনও তো হতে পারে ওই সমাজে একটা অর্গানাইজেশন আলাদা থাকতে পারে, ওখান থেকে স্মল বিজনেস এন্টারপ্রেনারশিপ হতে পারে, তাহলে ওই ম্যানেজমেন্টগুলো ওখান থেকেও যেতে পারে। তাহলে দিস ইজ হাউ দ্য কর্পোরেট লেভেল গ্রোস। Clear? The unethical behavior does not conform to the generally accepted social norms. আচ্ছা, আমরা আসি একটা সুন্দর জায়গা। আপনাকে এদিক থেকে দেখতে পাচ্ছেন না? এদিকে চলে যান। লাইটে পড়তেছিল। আচ্ছা, গলা হয়ে গেছে বুঝছেন? whatever. আমার মনে হয় কিছু শুনতে পাবেন বুঝছেন? সাউন্ড এখান পর্যন্ত যাই কিনা সন্দেহ আছে। I'm very much confused about that. আচ্ছা, এখানে আমরা যখন এটা হচ্ছে কি ম্যানেজারিয়াল এথিক্স, আমরা একটু আগে ইন্ডিভিজুয়াল এথিক্স নিয়ে কথা বলছি, এখন হচ্ছে যে ম্যানেজারিয়াল এথিক্স। তাহলে ম্যানেজারিয়াল এথিক্স নিয়ে আমরা যখন কথা বলবো তখন আসবে কি এমপ্লয়িজ এন্ড অফ কোর্স টু ওয়ে অফ কমিউনিকেশন আসবে এখানে। কি আসবে? টু ওয়ে অফ কমিউনিকেশন। সেটা হচ্ছে যে এই পক্ষ থেকে যে অ্যাকশন আসবে ওখান থেকে সেটা আসবে রিঅ্যাকশন, আবার ওখান থেকে যদি অ্যাকশন আসে এখান থেকে রিঅ্যাকশন আসবে। তার মানে এটা আইদার ইট কুড বি পজিটিভ অর নেগেটিভ। এন্ড কিভাবে আসবে, কেমন রাইট অর রং? আচ্ছা, আমি দিনই দেখতে পাচ্ছি না এটা এখানে। আচ্ছা, যদি এমপ্লয়ি হয়, এমপ্লয়িজ হয় কেমন? তাহলে এমপ্লয়িজ যখন আপনি নিয়োগ দিবেন, অর্গানাইজেশন এমপ্লয়িকে নিয়োগ দিচ্ছে, দেখেন এখানে ডাবল অ্যারো, বুঝছেন? এখান থেকে ইমপ্যাক্টটা যাচ্ছে, এখান থেকে ইমপ্যাক্টটা আসছে, হ্যাঁ, বা অ্যাকশনটা যাচ্ছে, রিঅ্যাকশনটা আসছে, হোয়াটএভার। তাহলে এমপ্লয়ি যখন আপনি নিয়োগ দিবেন বা এমপ্লয়ি যখন আপনি রাখছেন, তখন আপনি এমপ্লয়ি থেকে কি আশা করবেন? What would you expect from your employee? যে সে দ্বারা ভালোমতো কাজ When you recruit your employee, what would you expect from your employee? কি বলেন তো? বিহেভিয়ার। প্রথমেই আসবে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা আসবে হচ্ছে যে কার থেকে টপ লেভেল ম্যানেজার, আপনি টপ লেভেল ম্যানেজার নিয়োগ দিচ্ছেন, ম্যানেজমেন্ট নিয়োগ দিচ্ছেন, কেমন? ধরেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে একটা ম্যানেজার নিয়োগ দিচ্ছেন, ওকে? তাহলে ম্যানেজার নিয়োগ দিলে ওই ম্যানেজার আর মালিক পক্ষ একসাথে প্যারালালি কাজ করে, ডিসিশন মেক করে, কেমন? অ্যাপ্লাই করে। আচ্ছা, সেখানে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা তৈরি হয়। কি তৈরি হয়? কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। কেমন? আমি আপনাকে নিয়োগ করছি, নিয়োগ দিছি কেন বলেন তো? বলতে কি? What is the ultimate goal of a manager in an organization? টপ ম্যানেজমেন্ট যেটা হচ্ছে for taking effective decisions. The objective organization is Sir, for holding all of the things perfectly from employees' ম্যানেজমেন্ট যেটা organization. হবে সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব থাকবে ম্যানেজমেন্টের উপর। ম্যানেজারের এটা আজকে একবার মাথার মধ্যে নিয়ে নেন, একবারে মাথার আচ্ছা, মধ্যে। স্যার কোশ্চেনটা কি? What is the ultimate goal of a manager in an organization or within an organization? এটা কি হইতে পারে? objective. To maximize shareholders wealth. এটাই হচ্ছে একটা ম্যানেজারের কাজ। মানে একটা ম্যানেজার আলটিমেট গোল, মানে গোল তো অনেক কিছু হইতে পারে, But আলটিমেট গোল। শেয়ার হোল্ডার ছাড়াও তো স্যার তার তো পার্সোনাল অর্গানাইজেশনের জন্য যেমন এমপ্লয়িজ, তারপরে রিলেশন টু সাপ্লায়ার্স, আপনি বুঝেন না, আমি যখন আপনাকে নিয়োগ দিচ্ছি, আমি ওনার অফ দিস অর্গানাইজেশন, আমি আপনাকে নিয়োগ দিচ্ছি কেন? আপনার তাহলে টার্গেটটা কি থাকবে? আমি আপনাকে নিয়োগ দিচ্ছি হচ্ছে যে আমার প্রফিট না, ওয়েলথ ম্যাক্সিমাইজ করার জন্য। তাহলে আপনার গোলটা থাকবে আমার টু ইওর শেয়ারহোল্ডার্স, কেমন? বুঝতে পারছেন? শেয়ারহোল্ডার আমি হইতে পারি বা আমার পার্টনার হইতে পারে, ওই কোম্পানি আবার যারা শেয়ার বিক্রি করে, শেয়ার ওনার যারা আছে, যারা ডিভিডেন্ড পাবে, আপনারা যারা, ওদেরও একই কথা। ওই শেয়ারহোল্ডার বলতে সবাই কথাই বুঝাচ্ছে আলটিমেটলি। Who owns the company? এটা মাথায় রাখবেন। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশনও আছে। প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ এ পার্ট অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, কেমন? এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। এটা একজন ম্যানেজারের এটাই হচ্ছে আলটিমেট প্রফিট। এই আপনি কাজ করবেন, আপনার থ্রু ইওর ডিসিশন মেকিং, থ্রু ইওর অ্যাকশন, থ্রু ইওর বিহেভিয়ার, থ্রু ইওর অ্যাক্টিভিটিস, আপনার টার্গেটই হচ্ছে যে ওই অর্গানাইজেশনের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। আচ্ছা, এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কখন ঘটে ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে গিয়ে? যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমি হিপোক্রেট, আমার মধ্যে এথিক্স নাই, যে একটু এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পড়াইছি, আমার এথিক্স নাই, আমি তখন কি চিন্তা করবো? আমার বসের মানে কি বলে, মালিকের শেয়ারহোল্ডার্সের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা না আমার নিজের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা? যেটা হোয়াট ইজ হ্যাপেনিং নাওয়াডেজ, রাইট? নিজেরটা। বুঝতে পারছেন? তাহলে এটার বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কোনো শেয়ারহোল্ডার কি চাবে তার যাকে নিয়োগ দিচ্ছে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকুক তার ওনার সাথে? না, চাবে না। এবং এই জিনিসটা আসতেছে কোথেকে? এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, কেমন? ধরেন আপনি হচ্ছে যে একজন, আমি হচ্ছে গার্মেন্টস ওনার,
আপনাকে নিয়োগ দিলাম, এটা কি বলে কি হিসেবে বলুন তো? প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজারে কি করে বলুন তো? বিভিন্ন প্রজেক্টে দেখাশোনা করে, ডিলার সাথে, বায়ার সাথে ওরা কমিউনিকেট করে, বিদেশি ফরেন বায়ারের সাথে কমিউনিকেট করে, তাই না? ফরেন বায়ারের সাথে যদি আপনি এত লটের মাল যদি আমাকে ইয়া দিয়ে আসতে পারেন, টার্গেট আনতে পারেন অথবা সেলস আনতে পারেন, তাহলে আমার কোম্পানির জন্য লাভ না? আপনি যখন চিন্তা করবেন যে না আমি আমার লাভটা একটু দেখি এখানে, আমি কি করছি, আরেকটা কোম্পানি আরেকটা গার্মেন্টস সাথে আমার সম্পর্ক ভালো করে ফেলছি কোনোভাবে, ওদেরকে বলছি ঠিক আছে এখানে 50% দিব আর 50% অর্ডার আমি তোকে পাই দেবো, আমাকে এত পার্সেন্ট প্রফিট দিবি। বুঝছেন বিষয়টা? তাহলে এই কোম্পানি যে দায়িত্ব তোমাকে নিয়োগ দিল, সে ওই 50% অর্ডার থেকে সে বঞ্চিত হলো। আরেকটা কোম্পানি লাভবান হয়েছে, সাথে ওই লাভবান হওয়ার পেছনে আবার এও লাভবান হয়ে গেছে। তাহলে এথিক্যাল প্র্যাকটিস হয়েছে এখানে। হয়তো আপনার 10 লাখ বা 1 লাখ 2 লাখ এদিক ওদিক হইতো আর কি, কিন্তু আপনার এথিক্যাল পয়েন্ট থেকে আপনি তো শেষ, মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি শেষ। আচ্ছা, সিক্রেসি এন্ড কনফিডেন্সিয়ালিটি ইম্পর্টেন্ট না? আপনি আগে আমরা মুভিগুলোতে দেখতাম না, ওই যে অফিসের মধ্যে ঢুকে একটা পেন ড্রাইভ দিয়ে ল্যাপটপ থেকে সব নিয়ে আসতো, 90%, 92%, 95% নিয়ে যেত, মাঝে মধ্যে 99% হলে তুমি ঢুকে যেত পরে। আর তো বিষয়গুলা খুব ক্রিটিক্যাল, কেমন? তাহলে সিক্রেসি এবং কনফিডেন্সিয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন মনে হয় আমরা ইউনিভার্সিটি, আমরা একটু এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ইউনিভার্সিটি কি একটা অর্গানাইজেশন, ট্রু? পেছনে শুনতে পাচ্ছেন? আপনার চেহারা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ঘুমাচ্ছেন। আচ্ছা, ওকে, ফাইন। একটু এদিক করে বসেন, দাদা আপনি আমাকে দেখতে পান, একটু এদিক করে বসেন। এই আর একটু, হ্যাঁ, গুড, পারফেক্ট। এই অর্গানাইজেশন প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা পলিসি থাকে, টু মেক দিস ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক, রাইট? আমরা সবাই তো দেখি, we would love to see this university na top rank, right? তো আমরা যদি এটা দেখি, সেক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট তাদের বেশি দেখবে, তারা একটা স্ট্র্যাটেজি সেট আপ করবে, একটা গোল সেট করবে যে কোন ধরনের টিচার্স কোয়ালিটি আমরা এখানে নিয়োগ দিব, যেটা আমরা ইউজিসিতে বা যারা র্যাঙ্কিং করে তাদেরকে আমরা প্রমোট করতে পারবো, যে আমাদের দেখো কোন লেভেলের টিচার্স কোয়ালিটি আছে, কোন ব্র্যান্ডের টিচার্স আছে। আচ্ছা, টিচার্স কোয়ালিটি, স্টুডেন্টস কোয়ালিটি, আমরা কি ওই নতুন ইউনিভার্সিটির জন্য আমরা কি একবার গ্রামগঞ্জ থেকে ধরে নিয়ে আসছি স্টুডেন্ট, নাকি আসলে আমাদের এখানে স্মার্ট স্টুডেন্টস আছে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস আছে, বা ভালো ফ্যামিলির স্টুডেন্টস আছে যারা কোপ আপ করতে পারছে এই কর্পোরেট লেভেলটা? আচ্ছা, গেল। দ্বিতীয় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আছে কিনা, কথা নেই। তারপর হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস আছে কিনা, এসি ফ্যাসিলিটিস আছে কিনা, তারপর মানে ওয়েল ডেকোরেটেড যে বিষয়টা থাকে, যে 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 ভাইবটা থাকে, এটা আছে কিনা। তারপর হচ্ছে যে আপনার অফিসিয়ালস বা অ্যাডমিন যারা, ধরেন স্টুডেন্ট আসলো বা স্টুডেন্ট গার্জিয়ান আসলো, ওখানে এসে ভালো একটা ট্রিট পাচ্ছে কিনা, একটা কর্পোরেট ইয়া পাচ্ছে কিনা, ফ্লেভার পাচ্ছে কিনা। হ্যাঁ, তো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর লাইব্রেরিটা খুব ইম্পর্টেন্ট, লাইব্রেরিটা সম্পূর্ণ কিনা, হাইব্রিড ওয়েতে লাইব্রেরি সাজাচ্ছে কিনা, প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল ওয়েতে সাজাচ্ছে কিনা। মানে আমি খালি বই রেখে দিলাম, কেউ পড়াশোনা করলো না বা পড়াশোনা করার মতো ওই ফ্যাসিলিটি আমি ট্রিট করতে পারছি না, দিস ইজ নট দ্য হাইব্রিড সিস্টেম অ্যাট অল। হাইব্রিড সিস্টেম হচ্ছে সেটাই, আপনি ইনপুট দিচ্ছেন কিন্তু ওইটাকে বাস্তবায়ন করার জন্য প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন সেখানে থাকতে হবে। ইট শুড হ্যাভ আ প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অনটু দ্য সিস্টেম। বুঝতে পারছেন? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ ফাইলস? মনে হচ্ছে কোনো আছে দেখেন। আচ্ছা, হোয়াটএভার। তাহলে এই বিষয়গুলো যখন হচ্ছে, তখন এই বিষয়গুলো ওভারঅল একটা স্ট্র্যাটেজি কিন্তু ওদের ল্যাপটপের মধ্যে থাকে। তারপর আচ্ছা, আবার বাজেটিং এর একটা বিষয় থাকে, বাজেটিং। তারপর সফটওয়্যার, আমরা কোন সফটওয়্যার ইউজ করবো টু মেক আওয়ার ল্যাব অ্যাট্রাক্টিভ। তারপর কোন ক্যাপস্টোন প্রজেক্টগুলো, যেগুলো ইঞ্জিনিয়ারিং এ হয়, যেগুলো বিভিন্ন ক্যাপস্টোন প্রজেক্টগুলো হয়, বেসিক্যালি চাই না এই রোবোটিক্স টাইপস, হ্যাঁ, এই প্ল্যানগুলো আমরা কখন এক্সিবিশনে পাঠাবো, ইন্টারন্যাশনাল এক্সিবিশন অথবা ন্যাশনাল এক্সিবিশনে পাঠাবো, এই সব বিষয়গুলো প্ল্যানে থাকে, ওদের বিভিন্ন পিসির মধ্যে থাকে, একটা টিম ওয়ার্ক থাকে। এখন কেউ যদি অ্যাডমিনের কেউ একজন যদি চায় যে আমি ধ্বংস করে দেবো ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি প্ল্যানটা, ওই যে আরেকটা পাশে একটা ইউনিভার্সিটি আছে, এটা কি বলুন তো, প্রাইম ইউনিভার্সিটি ফর এক্সাম্পল, আমি আবার বলছি না ওইটাই হতো, হ্যাঁ, আবার আপনারা এটাকে আবার ওই ভাইরাল করে দিন না। তো সেটা হচ্ছে যে প্রাইম এশিয়া মনে করেন যে আমাদের থেকে একটু হয়তো ডাউনগ্রেড হতে পারে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড। ফর এক্সাম্পল, আমি জানি না, আই
don't know about this. এখন প্রাইম এশিয়ার সাথে কেউ একজন এখান থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করে ফেলছে, বুঝতে পারছেন? হ্যাঁ, পয়েন্টগুলো বুঝেন। এইভাবে যদি আপনি এক্সাম্পল করতে পারেন, পরীক্ষা দিতে পারেন না, যারা যারা দিচ্ছে তারা ভালো মার্কস পাইছে। আমি জাস্ট ক্লাসটা একটু মনোযোগ করে আমি টু দ্য পয়েন্ট নোট করে রাখি, যে পয়েন্ট দিয়ে নোট করে রাখি এক্সাম্পলগুলো, তাহলে হবে। আচ্ছা, যখন প্রাইম এশিয়া নিল একজনকে হায়ার করে বা ওইভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্য দিয়ে, সে কি করলো, এই ডাটাগুলা সবগুলো ডাটা এবং এই ইউনিভার্সিটি কোথায় কোথায় প্রজেক্ট আরো নিবে, কি করবে না করবে, কোথায় কোন বাজেট দিবে, বাজেটগুলো কোথেকে আনবে, কোথেকে পাস করাচ্ছে, কোন ব্যাংক থেকে পাস করাচ্ছে, ওটা তো ইম্পর্টেন্ট। আর আমি যদি সেম একটা প্ল্যান দিয়ে আমি যেখান থেকে বাজেট পাস করাচ্ছি, এটা খুব সিগনিফিকেন্ট না? কারণ বাজেট না পেলে আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? কারণ এই টোটাল সিস্টেমটা যদি অন্য কেউ যদি জেনে যায়, তাহলে বুঝতে পারছেন, দেখো বাজেটটা কি ইউনিভার্সিটি পাচ্ছে, তখন দেখো ওরা আরেকটু বেটার প্ল্যান করে মডিফাই করে জিনিসটাকে ওরা দিয়ে দিল, ওরা বাজেটটা নিয়ে দিল। কারণ যারা বাজেট দিচ্ছে বা যারা ফাইন্যান্স করছে, তারা দেখবে কি, তাহলে আপনার প্রজেক্টটা কতটুকু অ্যাট্রাক্টিভ, কতটুকু প্রফিটেবল, যারটা বেটার হবে তাকে দিবে। এটা আপনার ফাইন্যান্সে শিখবেন, ফাইন্যান্সে এই বিষয়গুলো মজার মজার বিষয়গুলো শিখবেন, প্রজেক্ট অ্যানালিসিস বলে, কেমন? আচ্ছা, হোয়াটএভার। তারপর কি বলছি বলুন তো? না এটা বুঝে দিই। তাহলে তো ইউনিভার্সিটি শেষ, ইউনিভার্সিটি ফর করবো। তাহলে বিষয়টা হচ্ছে সিক্রেসি এন্ড কনফিডেন্সিয়ালিটি ইস্যু একটা সাথে একটা কিন্তু কোরিলেটেড, সাথে অনেস্টিরও ইস্যু এটা। স্বাভাবিক, তাহলে এই কাজগুলো যখন আপনি করবেন, অনেস্ট মানে ক্যান ইউ সে আই এম অনেস্ট এনিমোর? আচ্ছা, এখন যে আমরা শেষ, আমরা বুঝলাম আপনি অর্গানাইজেশন, আপনি এমপ্লয়ি থেকে এই জিনিসগুলো চাচ্ছেন, পাচ্ছেন, নিচ্ছেন, then what would you feedback to him? এমপ্লয়ি যেটা চায় অর্গানাইজেশনের কাছে, হ্যাঁ স্যার বের করে দেবে। আপনার ফিডব্যাকটা কি হবে বা আপনার রিপ্লাই, আপনার রেসপন্স, what would be your response to your employee? আচ্ছা, ডিপেন্ড অন যে আমার এমপ্লয়ি কি করেছে, যদি তার ওইরকম না ডিপেন্ড না, ডিপেন্ড তো কি আমি বলে দিলাম, না এগুলো পাইছি আমি, এগুলো সব পজিটিভ। স্যার তাহলে তো শো করে দিতে হবে স্যার। You got all 3 points positively. সেক্ষেত্রে আপনার রেসপন্সটা এর প্রতি কি হইতে পারে? স্যার সুপার ফায়ার পজিটিভ হবে? নো স্যার, নেগেটিভ। পজিটিভ হবে, পজিটিভ তো হবে। স্যার আপনি পাচ্ছেন এর থেকে এই 3টা পয়েন্ট পজিটিভ পাচ্ছেন, তাহলে আপনার তার প্রতি ফিডব্যাক বা তার প্রতি মানে কি বলছি রেসপন্স পজিটিভ কি হবে? তাহলে তো স্যার তাকে পজিটিভ। আপনি যদি পজিটিভ না করেন, পজিটিভ যদি না হন, এখন আমরা অন্য সেন্স থেকে বলছি, অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ, এখন বলছি এমপ্লয়ি পার্সপেক্টিভ থেকে, এখন বলছি সবসময় টু ওয়ে পার্সপেক্টিভ হয়, কি হয়? টু ওয়ে পার্সপেক্টিভ। সেটা হচ্ছে একটা হচ্ছে এমপ্লয়ি পার্সপেক্টিভ থেকে, একটা হচ্ছে আপনারা যখন লিখবেন যখন পরীক্ষার কথা, আপনারা টু ওয়ে পার্সপেক্টিভ লিখবেন, মানে টু ওয়ে কমিউনিকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট। From employee's perspective, হ্যাঁ, আমরা যেখানে ক্লাস করছি, আমি বক বক করে গেলাম, আপনাদের কোনো রেসপন্স নেই, কোনো ফিডব্যাক নেই, তাহলে জিনিসটা ওয়ান ওয়ে হলো, এবং ওয়ান ওয়ে কমিউনিকেশন ইজ নট এফেক্টিভ এনিমোর, রাইট? কারণ আমরা ওই অর্গানাইজেশন এই ম্যানেজমেন্টের ভাষা সবসময় বলি যে কি বলি, ইট শুড বি এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট ম্যানার, রাইট? তো ওই দুইটা বিষয় থাকতে হবে সবসময়, এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট অ্যাজ ওয়েল, রাইট? আচ্ছা, এখন আপনি অর্গানাইজেশন যদি এই 3টা জিনিস পজিটিভ পাওয়ার পরেও এর প্রতি নেগেটিভ আচরণ করেন বা এর প্রতি আসলে লয়ালিটি দেখাচ্ছেন না, অনেস্টি দেখাচ্ছেন না, যতটুকু দেওয়ার কথা দিচ্ছেন না, এই লোকটাকে সাস্টেইন করবে এখানে? Will he sustain in this university anymore or in this specific organization anymore? না, Definitely not. তাহলে আপনি কি করণীয় বলেন? কি হিসাবে অর্গানাইজেশন হিসাবে তাকে পজিটিভ রেসপন্স দেওয়া, তাকে কতটুকু আপনি বেনিফিটেড করছেন, আপনার ওই দিকেও ফোকাস করতে হবে। This is how you can maximize your wealth. Otherwise, you cannot reach your destination, right? সেটা হচ্ছে হয় না, এই জন্যই আনএথিক্যাল প্র্যাকটিসগুলো বেড়ে গেছে। আপনি যখন বুঝবেন যে আপনি ইনজাস্টিসের শিকার হচ্ছেন, আনএথিক্যাল অ্যাক্টিভিটিসের শিকার হচ্ছেন, হ্যাঁ, যদিও আপনি লয়াল, though you are loyal but you are not getting the proper manner from your organization, proper ট্রিটমেন্ট, বরবাদ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে, আপনার মধ্যে এমন আছে কেউ একজন কোম্পানি ওনার হতে পারেন, কোম্পানির ম্যানেজার হতে পারেন, তাহলে আপনারা যখন সাবঅর্ডিনেটদেরকে যখন নিয়োগ দিবেন, তখন এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এইগুলো শিক্ষা, এগুলো কিন্তু এখন থেকে যখন আপনার একবার নর্মালি দেখেন, আপনার একবারে আমরা
অর্গানাইজেশন তো দূর কি বাত, আমরা বললাম দূর কি বাত, হ্যাঁ লাড্ডু কি জানি বলে দিল্লি কা লাড্ডু আছে দূরে। আচ্ছা ঘর থেকে চিন্তা করেন না ভাই, এটা কাজের মেয়ে রাখেন আপনারা, কাজের মেয়ে ঘরের প্রাইভেসির জন্য বা রান্না বান্নার জন্য, তাহলে তার মধ্যে তিনটা গুণ থাকতে হয় না? তার মধ্যে থাকতে হয় কি কনফিডেন্ট যদি তার মালিক পক্ষের সাথে থাকে তাহলে সে পেঁয়াজ রসুন মরিচ আদা সব কিছু নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকাবে। দিন শেষে দেখা যাচ্ছে আপনার টাকা যতটুকু সেভ হওয়ার কথা অতটুকু সেভ হচ্ছে না, সব চলে যাচ্ছে। ওইভাবে চিন্তা করেন না, প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো, তাই না? তাহলে আপনি যখন দেখছেন মেয়েটা অনেস্ট বা কাজের লোকটা অনেস্ট, কনফিডেন্সিয়াল, সিক্রেট রাখতেছে সবকিছু, কনফ্লিক্ট ইন্টারেস্ট নাই, তাহলে আপনার উচিত তার বেতনকে কমায় দেওয়া, বাড়ায় দেওয়া, অথবা বাড়ায় দেওয়া দিতে বলি নেই, মানে যাতে করে তার যাতে করে তার ফ্যামিলি চলে ভালো। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি টু জেনারেট। কোরিলেট কোন অর্গানাইজেশনের সাথে এটা আমরা আসলে কয়জন করি বা এইভাবে আমরা আসলে কয়জন চিন্তা করি, বুঝতে পারছেন? লজিক্যাল মনে হচ্ছে না সবকিছু? তার মানে যখনই আপনি অর্গানাইজেশনাল ম্যানারের কথা বা অর্গানাইজেশন ম্যানারের কথা যখন আসবে বা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কথা যখন আসবে, আলটিমেটলি আসবে যে পার্সোনাল বিহেভিয়ার, পার্সোনাল অ্যাটিটিউড, এই জিনিসগুলো চলে আসবে টুয়ার্ডস ইয়োর ফ্যামিলি। ওই যে দেখবেন সচিব আছে, একটি সচিব অর্থ মন্ত্রণালয়গুলোতে, হ্যাঁ সচিব আছে, বিহেভিয়ার দেখলে মনে হয় যে আর বস্তি ঘুরে আসছে, টু বি মানে প্র্যাকটিস। আচ্ছা সেটা হচ্ছে যে ওরা বিশেষ কাটা হয়ে যাবে করে তুমি করে ফ্যামিলি যেটা আমি দিতে পারি, কথা বলছি না, কিন্তু মানে এরা এই ফ্যামিলি শিক্ষা না থাকার কারণে আমরা জানি না আসলে তারা কিভাবে ফ্যামিলি শিক্ষা পাইছে, দেখে মনে হয় তাদের আচরণে বলে না একটা ডায়লগ না কি জানি ব্যবহার, তাদের অ্যাটিটিউড দেখলে মাই গুডনেস। তারপর হচ্ছে যে রিকশার সাথে তারা যে বিহেভটা করে মাঝে মধ্যে অফিসারগুলো, আচ্ছা রিকশাওয়ালার বিহেভ খারাপ হতে পারে, সে তো ভালো ফ্যামিলি উঠে আসে না, তাহলে যদি রিকশাওয়ালার সাথে আপনিও সেম ব্যবহার করেন তাহলে তো দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একই হয়ে গেল। মানে ডিফারেন্স এটা হচ্ছে আমি অফিসে চাকরি করি, উনি রিকশা নিয়ে চাকরি করেন, মানে ম্যানারে কাটাকাটি, হ্যাঁ ম্যানারে কাটাকাটি। কিন্তু যদি আমি সোর্স অফ ইনকাম ধরি তাহলে ওনাটা কিন্তু হালাল, রিকশাওয়ালাটা কিন্তু হালাল, ওটা কিন্তু হালাল সোর্স থেকে আসছে কিনা আমি তো জানি না, আর যে অ্যাটিটিউড দেখছি যে হালাল সোর্স থেকে ইনকাম করছি কিনা সেটা তো মানে আমাকে কনফিউজ। বিষয়গুলো চিন্তার বিষয়, দেখার বিষয়, এই মানে এই বিষয়গুলো যদি আপনি যদি অবজার্ভ করে দেখবেন সোশ্যাল ইম্প্যাক্ট, এই যে আমাদের মধ্যে যে ইম্প্যাক্ট, পার্সোনাল বিলিভ করে গেল, এটা এই যে পার্সোনাল বিলিভটা ডেভেলপ করবে প্রত্যেকটা জায়গায়, বিলিভ মি অন প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা ডেভেলপ করে। এবং এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফে জিনিসটা আছে। আমি কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে উঠে আসতে স্টুডেন্ট, একটা মিডল ক্লাস ফ্যামিলি উঠে আসতে স্টুডেন্ট, দেন আমি সব পুরো বাংলাদেশের মধ্যে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ কম্পিটিশনে ফার্স্ট হই, দেন ওখান থেকে মালয়েশিয়াতে টপ পাবলিক ইউনিভার্সিটিতে মানে স্কলারশিপ, ওখান থেকে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপে ফার্স্ট হই, দেন ওখান থেকে ইউএসএ একটা কম্পিটিশনে যাই, ওখান থেকে আমার বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পাই। তাহলে পার্সোনাল বিলিভটা বা ইম্প্যাক্টটা আমার, যখন আমি প্রাইভেটে করতাম আমার থেকে কেউ এক্সপেক্ট করছে যে আমি পিএইচডি করতে পারি, পিএইচডি তো অনেক দূরের বাদ, এই কি বলে মালয়েশিয়াতে যে একটা টপ ক্লাস প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে রিসার্চ ইউনিভার্সিটি পিএইচডি আর মাস্টার্স করতে এমএসসি বাই রিসার্চ আশাই করেন, যেটা হয়েছে না আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর ইচ্ছা তো অবশ্যই, বাট আপনারও ওই দিকটা থাকতে পারে। এখন আমার লেভেলে যারা ছিল ওই সময় প্রাইভেট ইউনিভার্সিটিতে যারাই ছিল সবাইকে আমার জায়গায় আসতে যে আপনার কত কোশ্চেনটা চলে আসতেছে, সবাইকে আসতে পারছে তো 20% বা 10% বা 5%, তাদের মধ্যে এই জিনিসটা ডেভেলপ, ইম্প্যাক্টটা ডেভেলপ করছে। আপনাকে তো করতে পারে করতেছি করছে, মানে ওই বিলটা আসে না যে আমি করতে পারি এই বিষয়টা, এই বিলটা থাকতে হবে। যারা আপনার 15%, 16% বা 14% তাদের মধ্যে বিলটা থাকতে আমি ক্লাসে পাইতে পারি, এখান থেকে ফাইনাল ভালো করে আমি ক্লাসও পাইতে পারি। আবার উনি যদি আবার ডিমোটিভেট হয়ে যান 25 পেয়েছি দেখবেন যে উনি দেখবেন যে মেনাস পাইতে হইতে পারে। হ্যাঁ স্যার, এটা এক্সটার্নাল সার্কামস্ট্যান্সেস আর মানে মোটিভেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে স্যার। যদি কেউ বলে যে তোর দ্বারা হবে না, তো স্যার অ্যাকচুয়ালি হয় না স্যার, বিশেষ করে এটা আমার ক্ষেত্রে হয়। আমাকে বলবো, আমাকে এমনও বলছে তুই তো রিক্সা চালাবি ভবিষ্যতে, আমার ফ্যামিলি থেকে বলছে, মানে বলে বাবুটাকে দেবে বল মানে ইয়া করার জন্য, পুশ করার জন্য, তুই রিক্সা চালাবি, তোর এর চেয়ে বেশি কিছু হবে না, সর্বোচ্চ গেলে মিডল ইস্টে যাবি, রড পিটাবি, অথবা ওই যে মাজরা বিষয় ইত্যাদি যাবি, যে ওখানে ওই ডাব বিক্রি করবি,
আচ্ছা ওই বিষয়গুলো হয় মেয়েদেরকে কিভাবে রিকশার সাথে বিয়ে দিবেন বিষয়গুলো এখন বিষয়গুলো যদি আপনি ডিমোটিভেটেড হন বরং যদি আপনি ওই যে বলেন না ওই পার্সোনাল বই চলে যাই এই যে পার্সোনাল বিলিভ আপনি কি বলবেন দাঁড়া তোর দেখা যাচ্ছে কি বলবেন দাঁড়া তোকে দেখাচ্ছি তোকে দেখাচ্ছি this is the spirit বুঝছেন এগুলোতে যে দাম পাবে যেটা আমরা আনতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা সেটা তো বললাম দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানাইজেশনাল লেভেল এডুকেশন এন্ড ফ্যামিলি লেভেল এডুকেশন মাঝে মধ্যে ফ্যামিলি লেভেল এডুকেশন গুলো এভাবে ডিমোটিভেট করে এটা থেকেও মাঝে মধ্যে ইমপ্যাক্ট তৈরি করে মাঝে মধ্যে আবার কি করে উল্টা হয়ে যায় এই বলছেন তো ঠিক আছে আজকে থেকে পড়াশোনা নাই রিকশাই চালাবো হইলো এখন পুরো ডাইমেনশন তো হইতে পারে না পুরো ডাইমেনশন বিষয়টা এরকম কে কিভাবে যাবে এটা হচ্ছে ডিপেন্ড করে আমি যদি জিত করে যদি চলে যেতাম কি বলে ইতালি চলে যেতাম তখন বা মেডিসিন হইতো না আমি হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারতাম বা এই লেভেলে তো একটা আসতে পারতাম না তাই না তখন এই যে আমার এই বিষয়গুলো যখন আমরা যখন শিখছি তখন আমরা যখন ফ্যামিলিতে এটা ইনপুট দিচ্ছি তখন ওনারাও আসতে ওই লেভেলটা চলে গেছে না আসলে হচ্ছে লেভেলে ব্যবহার ঠিক না ইম্প্যাক্টটা তখন ওখান থেকে কাজ করে ওনারাও ইম্প্যাক্টফুল হয়ে যাচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট এগুলো রিসার্চ শিখবে সব কিছু রিসার্চ করছে মানে আমি বলতে চাই তো সুন্দর করে এভাবে মজা করে এটা রিসার্চের বিষয় আচ্ছা তাহলে অর্গানাইজেশন কিভাবে তাকে ট্রিট করতেছে বলুন তো হায়ারিং এর ক্ষেত্রে ফায়ারিং এর ক্ষেত্রে ওয়েজেস ওয়ার্কিং কন্ডিশন প্রাইভেসি এন্ড কি রেসপেক্ট হায়ারিং করার সময় যখন সে হায়ার করছে এই যে হায়ারিং আর ফায়ারিং এটা খুব ইম্পর্টেন্ট বিষয় রিক্রুটমেন্টের বিষয় মানে ইয়ার বিষয় এইসব মানে অ্যাডমিনের মারাত্মক বিষয় কেমন যখন আমি এই তিনটা জিনিস পজিটিভ পাচ্ছি অর্গানাইজেশন যখন নিচ্ছে তাকে তখন যদি আমি তাকে হায়ার না করে অন্য একজনকে হায়ার করি যে ইনশাআল্লাহ কোম্পানির জন্য ইম্প্যাক্ট হলো না ভালো হবে না খারাপ হবে আচ্ছা স্যার এটা হায়ার তো আগে প্রথমে করব তারপর তো আমি টাইম দেওয়ার পর বুঝবো সে অনেস্ট কি জানে হ্যাঁ আমি তো ফায়ার কথা বললাম না অনেক সময় কি করে কোয়ালিটি থাকা সত্ত্বেও নিচ্ছে জব মার্কেটে না আপনার যদি মামা চাচা থাকে ওইটা নিয়ে নিচ্ছে ওটা কি ভালো না খারাপ ওটার বিচার করার ভাই কোনো সময় নেই এটাই তো আমরা তখন থেকে বুঝাচ্ছি বুঝেন না এটা তো আমরা বুঝাচ্ছি আমরা কি এটা দেখতে পাই এই জিনিসটা দেখতে পাই এখন nowadays this is missing in the organizational system right now ঠিক আছে হ্যাঁ মানে স্কিল থাকলে হবে না হ্যাঁ এটাই তো বললাম মানে একটা ভালো ক্যান্ডিডেটও এখানে মিস করে যাচ্ছে আর ফায়ারিং এর ক্ষেত্রে আমাকে কিছু একটা বললো আচ্ছা আরেকটা বলি সেটা হচ্ছে যে ধরেন আমি তিনটার মধ্যে আমি ঠিক মতো পাইলাম না সবকিছু পাইলাম না তার ওয়ার্কের মাধ্যমে হ্যাঁ তাকে ফায়ার করলাম না তাকে রেখে দিলাম তাকে ইয়া করলাম ওটা কি বলে রিটেইন করলাম যে আমরা যে আইপিএল এর ভাষাটা মনে আছে আইপিএল রিটেইন করে না যে ইমপ্যাক্টফুল তাকে কি করে রিটেইন করে রেখে দেয় তো যে ইমপ্যাক্টফুল তাকে আপনি রিটেইন করবেন আর যে ইমপ্যাক্টফুল না সেটা দেন কোন জায়গায় এসে কাজ করুক কথা তাহলে এটাই তো এছাড়া কাজ তো এটাই না এছাড়া তো কিছু ক্ষমতাই নেই এখন সে দেখলো যে সে ইমপ্যাক্টফুল না খুব একটা অথবা সে ওই ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতেছে বা প্যারালাল বিষয়গুলো মেইনটেইন করছে তারপর রেখে দিলাম তাকে তাহলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা নির্বাচনের সমস্যা বুঝছেন তাহলে এছাড়া যাকে রাখছি সে আসলে এফেক্টিভ না বুঝতে হবে না ফায়ারিং এ সেম জিনিস আমি ওই যোগ্য লোককে ফায়ার করে দিলাম আরেকটা আমার অ্যাট্রাক্টিভ আছে ওয়েজেস এন্ড ওয়ার্কিং কন্ডিশন ওয়েজেস আমি ওই যেটা বললাম একটু আগে যেটা বললাম আপনি চাচ্ছেন তিনটা জিনিস কিন্তু আপনি দিচ্ছেন না ওয়েজেস তাকে স্যালারি দিচ্ছেন না সে আর সাস্টেইন করবে এখানে করবে আপনার নাম কি পানি মাহি সাস্টেইন করবে এটা বুঝতে পারছেন আপনি আমার কথা পেছনে আচ্ছা তাহলে আপনাকে এটার সাথে টাকার সাথে কোয়ালিটির সামঞ্জস্য করতে হবে কি করতে হবে কোয়ালিটি এন্ড স্যালারি সামঞ্জস্য করতে হবে যদি সামঞ্জস্য করতে না পারেন আপনি কোম্পানির রুলস রেগুলেশন চেঞ্জ করতে না পারেন অ্যাকর্ডিংলি সেক্ষেত্রে এটা ইট উইল বি হার্মফুল ফর দিস কোম্পানি ওয়ার্কিং কন্ডিশন তাকে ভালো একটা ওয়ার্কিং কন্ডিশন দিতে হবে এক্সাম্পল দিতে সুন্দর একটা এক্সাম্পল দিই হ্যাঁ কাজে লাগবে ধরেন রেকর্ডটা বন্ধ করতে হবে পজ কর আচ্ছা থাক আচ্ছা তাহলে প্রাইভেসি এন্ড রেসপেক্ট
এখন আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তার প্রাইভেসি এনশিওর করার দায়িত্ব কার? রেসপেক্ট মেইনটেইন করা কার? একটা ইউনিভার্সিটিতে একটা টিচার নিয়োগ দিচ্ছেন, কথার কথা আপনার এখন টিচারের সাথে স্টুডেন্টের সাথে লেগে গেছে, বুঝতে হচ্ছে কিন্তু এখন কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে, হ্যাঁ কিছু হচ্ছে, বলবো না যে একবার টিচাররাই একবারে ভদ্রতা, সেটাও না, যতটুকু বিহেভ করা দরকার তার থেকে এক্সেস করলে হয়তো কিছু স্টুডেন্ট আছে যারা তারা একটু রিয়াক্ট করে বসে, মানে দুইটারই মাত্রা ছড়াই যায়। এখন কথা হচ্ছে যে যখন ইভালুয়েট করতে যাবো আমি কি গুরুত্ব কি আমার স্টুডেন্টকে দিব না টিচারকে দিব বেশি? স্যার কোন পার্সপেক্টিভ থেকে? ঝামেলা নেগোসিয়েশনের বিষয় স্যার অবশ্যই টিচারকে দেওয়া উচিত, অবশ্যই টিচারকে দেওয়া উচিত, কারণ ওই সে হচ্ছে টপ অথরিটি এবং সে শিক্ষাটা দিচ্ছে। স্টুডেন্টের উচিত কি সেটা করা হইলেও সেটা নেওয়া, নিজে নেওয়া, যদি মনে করে যেটা এক্সেস হয়ে গেছে তখন কমপ্লেন দেওয়ার জায়গা থাকলে একটা কমপ্লেন দিবে, কমপ্লেন দিলেও সেটা আবার এমন না যে অথরিটি স্টুডেন্ট এবং টিচারকে একসাথে করে এটাকে ইয়া করলো, নেগোশিয়েট করলো, বিষয়টা এরকম না। দিস ইজ নট দ্য রেসপেক্ট দ্যাট আ টিচার ডিজার্ভস। টিচার ডিজার্ভ করে কি তাকে পার্সোনাল বলতে হবে, স্যার একটু যদি এটা যদি একটু ব্যালেন্স বা একটু নরমালাইজ করা যায়, এটা ইট উড বি গুড ফর ইউনিভার্সিটি। দিস ইজ মানে দিস ইজ আ ওয়ে টু সলভ দোজ থিংস, নেগোশিয়েট দোজ থিংস, রাইট? বুঝতে পারছেন? মানে এটা সব লেভেল, আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি জাস্ট আমার এনভায়রনমেন্ট থেকে আমি এক্সাম্পল করে দিচ্ছি, এটা সব পার্সপেক্টিভ থেকে। আপনি টপ লেভেল ম্যানেজমেন্ট, আপনার আন্ডারে উনি কাজ করতেছে আর উনি যে সিনিয়র অথরিটি, কথার কথা। এখন আপনার দুজনের মধ্যে ঝামেলা আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, বা কোনো একটা কাজে নিয়ে অর্ডার নিয়ে যেমন আপনি হয়তো এমনভাবে অর্ডার করছেন যে ও মনে করছে যে কি আমরা এটা তো এই জিনিস আমরা রিকোয়েস্ট করলে আমাকে অর্ডার করতেছে কেন, সে ধর আপনি হচ্ছে যে ম্যানেজার, উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনারা থেকে ভালো পদ, তা আপনি ওনাকে রিকোয়েস্ট করতে পারেন, অর্ডার করতে পারেন না। বিষয়টা হচ্ছে যখন আপনাদের মধ্যে ঝামেলা পাচ্ছে, আপনি আসছেন, আপনারা দুজন আসছেন পিটারের কাছে, পিটার এখন সমাধান করো, তুমি সিনিয়র অথরিটি, সমাধান করো, অ্যাডভাইজার বা সুপারভাইজার। এখন আপনি কি করছেন, দুইজনের দিয়ে দুজনের সামনে দুজনের কাউকে কাউকে দিল, হইল সমস্যা সমাধান হবেই না, বরং সমস্যার বাঁচবে, কারণ আপনি তখন পার্সোনালি কিছু বলবেন। তো এই বিষয়টা হচ্ছে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি দেখে না, ওয়ান টু ওয়ান যদি আপনি কথা বলতে পারেন, ইট উড বি বেটার ফর ইউ। এটা solution। এটা আপনার এফিশিয়েন্সি, মানে টপ লেভেল ম্যানেজমেন্ট এফিশিয়েন্সি, এটা বুঝাচ্ছি। ঠিক বাট আছে? স্যার ম্যানেজমেন্ট তো স্যার পার্সোনালি 16 পার্সোনালিটি টাইপের উপর তো ডিপেন্ড করে। এখন সব জায়গায় সব অর্গানাইজেশনে সব মানুষ তো সেম হবে না, তখন তো স্যার এটা রিসার্চ করতে গেলে তো স্যার এটা এন্ডলেস একটা রিসার্চ। এনলেস একটা রিসার্চ হলেও বেসিক তো আছে, মানে বেসিক ম্যানারিজমের জায়গা থেকে আপনি কাজ করেন, আপনাকে একবার ডিপ মানে ডিপে গিয়ে অ্যানালাইসিস করা দরকার। এই জিনিসটা তো একবার একটা কমন, এটা বেসিক, মানে এটা একটা নরমাল, এটা আপনি বেসিকটাই মেইনটেইন করলে দেখবেন কোনো সমস্যা থাকতেছে না। যত ডিপে যাচ্ছে তত আরো সমস্যা বাড়তেছে মনে করেন। আচ্ছা ওকে, তাহলে এটা গেল, হ্যাঁ। তারপর হচ্ছে যে এখন হচ্ছে যে এটা গেল না, Yes, sir. টু ওয়ে কমিউনিকেশন গেল। এখন হচ্ছে এটা হচ্ছে যে দ্বিপাক্ষিক রেসপন্সিবিলিটিস গুলো, সাবজেক্ট টু এথিক্যাল অ্যাম্বিগুইটিস, মানে হচ্ছে যে এথিক্যাল যে আনসার্টেন ইস্যুস গুলো আছে, মানে টু কন্ডাক্ট ওয়ার্ক, টু কন্ডাক্ট আ টাস্ক অর সামথিং লাইক দ্যাট, যখন অ্যাসাইন করা হবে, যখন অ্যাসাইন করা হয় কেন, এই যে অর্গানাইজেশন এমপ্লয়ি কি জন্য অ্যাসাইন করে, অ্যাডভার্টাইজিং প্রমোশনের জন্য অ্যাসাইন করতে পারে, তারপর কি জন্য বলেন, ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারের জন্য অ্যাসাইন করতে পারে, অর্ডারিং এন্ড পারচেজিং, শিপিং এন্ড সলিসিটেশন, কেমন? তারপর সলিসিটেশন মানে বুঝলেন, যে শিপিং করার সময় যে প্রসেসটা হয়, মানে লিগ্যাল প্রসেসটা, ওই প্রসেসরটাকে হচ্ছে সলিসিটেশন বলে, হ্যাঁ। তারপর হচ্ছে যে তারপর কি বার্গেনিং এন্ড নেগোসিয়েশন, তারপর আদার বিজনেস রিলেশনশিপস। এই জিনিসগুলো যখন এই জিনিসগুলো মেইনটেইন করে কার সাথে, তাদের ইকোনমিক এজেন্টের সাথে। বিজনেসটা এটা তো সে একা একা করবে না, সেই এজেন্টগুলো নিয়ে করবে। এই এজেন্টের মধ্যে কে কে থাকতে পারে, কম্পিটিটর, কাস্টমার থাকতে পারে, কম্পিটিটর থাকতে পারে, স্টক হোল্ডার্স থাকতে পারে, সাপ্লাই থাকতে পারে, ডিলার থাকতে পারে, ইউনিয়নস। স্যার আমি ডিলার্স আর ইউনিয়নসটা বুঝি নাই, মানে ডিলার্স কে আর ইউনিয়নস কে? ডিলার্স বুঝলি, ডিলার্স বলতে কি বায়ার্সদেরকে বোঝায়? যে বায়ার্স ডিলার্স বলি না আমরা, ও আচ্ছা। আর ইউনিয়ন? যারা ডিল করতেছে ডিলার্স, ইউনিয়ন হয়ে যে অথবা বড় ডিলার আছে, ডিলার যারা হচ্ছে এই জিনিসটা হ্যান্ডেল করে, বিভিন্ন কোম্পানির সাথে ওরা নেগোশিয়েট করে, ওই ডিলারদেরকে নিয়েছে। আর ইউনিয়ন বিভিন্ন সেক্টর বোঝাচ্ছে, বিভিন্ন সেক্টর, যে সেক্টরগুলোতে আপনি কাজ করেন, এটা ওই ডিপার্টমেন্টাল সেক্টর হতে পারে, নন ডিপার্টমেন্টাল সেক্টর হতে পারে, বুঝছেন, বিভিন্ন ইউনিয়ন। আচ্ছা, এটা ইউনিয়ন, এটা না যে আপনার পুরসভা ইউনিয়ন ওগুলো না। না, আচ্ছা ইউনিয়ন বলতে কি ট্রেড ইউনিয়নও বোঝায়? ট্রেড ইউনিয়নও বোঝায়, হ্যাঁ সেটাই বোঝায়, বিভিন্ন সেক্টর বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে জিনিসগুলো যখন করতেছেন আপনি, এই যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারের সাথে কি ডিসঅনেস্টি বা এই যে কনফিডেন্সিয়ালিটির সাথে সম্পর্ক না ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার? যখন আপনি শেয়ার মার্কেটে যাবেন, শেয়ার মার্কেটে যখন শেয়ার ইনভেস্ট করতে যাবেন, আপনার থেকে ফাইন্যান্সের ভাষা নিয়ে যাচ্ছে,
যখন এই আমাদের টাইম আছে মানে No, sir. টাইম শেষ আচ্ছা তাহলে এতটুকু আজকে বুঝেন এরপর আমরা শেষ করে দিচ্ছি কেমন আজকে শেষ ভিডিও অফ করে দেন হ্যাঁ ওকে দিস ইজ আওয়ার